আমার মনে হয় একজন এডিটরের প্রাথমিকভাবে যেটা থাকা উচিত অসম্ভব ধৈর্য এবং সেন্স অফ ডিসিপ্লিন। কারণ এটা না, এডিটিংটা হাত দিয়ে বা আঙুল দিয়ে হয় না, হয় মাথায়। এবং মাথাটা খুব পরিষ্কার এবং ডিসিপ্লিন না থাকলে কিন্তু ঠিক এডিটিং বা ভালো এডিটিং করা আমার মনে হয় সম্ভব নয়। যার জন্য একজন এডিটিং এর ক্ষেত্রে ডিসিপ্লিনটা অত্যন্ত জরুরি। এবং আমার মনে হয় এই যে মাঝে মাঝে চিন্তা ভাবনার অজুহাত দিয়ে সিগারেট খেতে বেরিয়ে যাওয়া বা আমি একটু ব্রেক নিচ্ছি, এই অভ্যেসটার থেকে যদি বেরোনো যায় তাহলে আরো বেশি মঙ্গল। কারণ আমার মনে হয় যখন কোনো এডিটার্স ব্লক আসছে তখন মেটেরিয়ালটার থেকে সরে না গিয়ে বরঞ্চ মেটেরিয়ালটা নিয়ে আরো ঘাঁটাঘাঁটি করলে আমার মনে হয় সমাধানটা আরো ভালো করে বেরোতে পারে। কারণ আমার মনে হয় যে একটা জিনিস বারবার দেখলে তার থেকে কিন্তু নানা রকম সমাধান বেরোয়, রাদার দ্যান সেই জিনিসটার থেকে সরে গিয়ে আমি অন্য কিছু ভাবনা চিন্তা করলাম। এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত। আমি পছন্দ করি না কোনো এডিটারের এমন কোনো বদ অভ্যেস থাকুক যার জন্য তাকে মাঝে মাঝে এডিট রুম ছেড়ে বেরিয়ে সেই বদ অভ্যেসে সে সামিল হতে হবে। আমি প্রাথমিকভাবে সিগারেট খাওয়া, তারপর তো চায়ের নেশা ইত্যাদি নানা রকম অন্যান্য নেশা থেকেই থাকে, সেগুলো থেকে বিরত থাকলে আমার মনে হয় একজন এডিটরের কাজের পক্ষে অনেক সুবিধা হতে পারে। এই ডিসিপ্লিন, সেন্স অফ ডিসিপ্লিন, এবং একটা বড় ব্যাপার হচ্ছে একটু ঠান্ডা মাথা। চট করে রেগে যাওয়া, এই কিছুতে আসছে না, ভালো কাজটা হচ্ছে না, অমুক করা, বরঞ্চ আরো বেশি উৎসাহিত হয়ে কাজটাকে যাতে ভালোভাবে হয় সেই দিকে নজর দেওয়াটা আমার মনে হয় অনেক বেশি উচিত। এই ট্রেনিংটা কিন্তু আমার ফিল্ম ইনস্টিটিউট থেকে হয়েছে। এবং আমাদের যিনি হেড ডেপ ছিলেন, আমরা খুব প্রচন্ড ভয় পেতাম। আমরা গ্র্যাজুয়েশন পাশ করে গিয়েও আমাদের হেড ডেপের ভয় একদম কাঁপতাম। এবং মানে উনি আমাদের একদম বাচ্চা ছেলে হিসেবে ট্রিট করতেন, একদম গ্র্যাজুয়েট হিসেবে ট্রিট করতেন না, রীতিমতো বকাধকা দিতেন। ওনাকে আমরা খুব স্নেহ ভরে রাও সাহেব বলে ডাকতাম। সেই রাও সাহেবের ক্লাস মানে তো যারা ক্লাস কাটতো রেগুলার তারাও আসতো। এবং প্র্যাকটিক্যালি রাও সাহেব তো মানে আমাদের প্র্যাকটিক্যাল কাজ দিয়ে দাঁড়িয়ে থাকতো এডিটিং রুমের বাইরে যে কে বেরোচ্ছে আর না বেরোচ্ছে তাদের ধরা। বেরোতে চাইলেই জিজ্ঞেস করতো ওয়াই আর ইউ গোয়িং আউট ফর আ স্মোক, ফর টি, নট নাও, লেটার। এখন এইভাবে উনি একটা কিন্তু অদ্ভুত ধরনের সেন্স অফ ডিসিপ্লিন আমাদের মধ্যে তৈরি করে দিয়েছিল। কারণ আমাদের মধ্যে যেটা ছিল, আমরা গ্র্যাজুয়েট হয়ে গেছি, পোস্ট গ্র্যাজুয়েশন একটা কোর্স, ডিপ্লোমা কোর্স করছি, সুতরাং আমাদের মধ্যে একটু সেন্স অফ যথেচ্ছাচার থাকতো। সেটা ওইভাবে কড়া হাতে দমন করে দিয়ে আমাদের সোজা কাজে বসিয়ে দেওয়া, সেটা প্রথম দিকে একটুখানি মনে হতো যেন একটু একটু রাগটাগ করলেও পরে তার ভ্যালুটা বুঝতে পেরেছিলাম। পরে এবং আরো অনেক পরে যখন আমরা কাজ করতে আসি পেশাগত পেশার ক্ষেত্রে, তখন আমরা সত্যিই বুঝতে পারি ওইটার কত বড় গুণ। রাও সাহেব যে ওই দিয়ে আমাদের চেপে ধরে কাজ করাতো, সেটার কত বড় গুণ পরে তখন তো বুঝতে পারি। আমার মনে হয় কোনো এডিটরের ডেফিনিট কোনো ছাপ না থাকাটাই ভালো। কারণ একজন এডিটরকে আমার মনে হয় নিজেকে মোল্ড করতে হয় অ্যাকর্ডিং টু দ্য মেটেরিয়াল ওয়ান গেটস। সুতরাং কেউ যদি মনে করে আমি জাব কাট ছাড়া এডিট করতে পারবো না, তাহলে তো মুশকিল হয়ে গেল। সুতরাং সেটা আমার মনে হয় না কোনো এডিটরের থাকা উচিত যে আমার এইটাই সাইনেজ। বরঞ্চ একটা ভালো ইনভিজিবল এডিটিং হয়েছে সেই সাইনেজটুকু থাকাটা আমার মনে হয় প্রয়োজন। বরঞ্চ এডিটিং এর প্যাটার্নটা ইট ইজ স্ক্রিমিং আউট অফ দ্য মেটেরিয়াল, আমার তো মনে হয় না সেটা খুব একটা সুখকর একটা দৃশ্য। আমি অনুপ সিং এর ছবি, মানে ও যেসব ডিপ্লোমা ফিল্ম এবং ও যেসব এক্সারসাইজ ছবিগুলো করেছিল ইনস্টিটিউটে থাকাকালীন, সেগুলো আমি খুব ভক্ত ছিলাম। মানে ওর ফিল্ম মেকিং স্টাইলটা আমার খুবই এক্সাইট করে। এবং আমার মনে হয় ওটা একদম একটা নিজস্ব ভঙ্গিমা ওর ছবি করার, যে ভঙ্গিমাটা আর কারুর নয়। এবং ওর খুব ব্রিলিয়েন্ট সেন্স অফ ভিজুয়ালস আছে। এবং ভিজুয়ালস আমি যাকে বলবো যে
ভিজুয়ালি একটা জিনিস খুব এক্সাইটিং ওয়েতে প্রেজেন্ট করার ক্ষমতা আছে। সুতরাং ওর প্রথম ছবি ছিল একটি নদীর নাম, যেটা বা ইংরেজি নাম হচ্ছে দ্য নেম অফ আ রিভার। ওই ছবিটা যখন আমায় এডিট করতে বলে তখন আমরা পাস টাস করে গেছি, আমি মোটামুটি কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা সো কল্ড ভিডিও ইন্ডাস্ট্রিতে যথেষ্ট কাজ টাজ করছি, যথেষ্ট ব্যস্ত। ও আমাকে একদিন ফোন করে বলে যে, তখন তো ল্যান্ডলাইনের যুগ, যে অর্ঘ্য, আহ, আমি একটা ছবি করেছি, তো আই ওয়ান্ট ইউ টু এডিট ইট। তো অনুপ সিং আমাকে এডিট করতে বলছে, আমার প্রচন্ড এক্সাইটমেন্ট হয়, কারণ অনুপ সিং এর ধরনের ছবি দিয়ে কাজ করতে পারবো এটা আমি কখনো ভাবতে পারিনি পরবর্তীকালে। কারণ ও যদিও এনআরআই, ও ও ভারতীয় ফান্ডিং এ ছবি করছে, এটা আবার কিছুটা বিএফআই ফান্ডিং ও ছিল, তখন এনএফডিসি বিএফআই এরা সব ছিল, এবং এই ছবিটা যে একটা খুব এক্সাইটিং ছবি হতে চলেছে সেই খবরটাও আমি পেয়েছিলাম। ওটা যখন আমাকে বলে যে ও এডিট করতে হবে, তখন আমি খুবই উৎসাহিত বোধ করেছিলাম এই জেনে যে অনুপ সিং একটা ছবি করছে মানে সেটা অন্য ধরনের ছবি হবে। সেটা আমি যে এতদিন ধরে পেশাগত জীবনে যে ধরনের কাজ করেছি তার সঙ্গে যে কোনো মিল থাকবে না, সেটা আমি একদম স্থির ছিলাম। যার জন্য আমার খুবই ইন্টারেস্টিং লেগেছিল এই প্রজেক্টটা। এবং কাজ করতে গিয়ে যেটা হয়েছিল যে আমাকে একটু বেগ পেতে হয়েছিল মানে প্রথম দিকে এডিটিং এর প্রথম দিকগুলোতে আমাকে যাকে বলে আনলার্ন করা। আমি একদিন ধরে যেভাবে যেসব কাজ করে এসেছি তার থেকে একদম যে সম্পূর্ণ আলাদা একটা কাজ, যদিও ইটস আ ফিকশন, কিন্তু এর অ্যাপ্রোচটার মধ্যে অনেকটা একটা সেন্স অফ ডকুমেন্টারি স্টাইল ছিল, সেইটাকে আয়ত্তে আনতে আমার একটু সময় লেগেছিল। যার জন্য আমি খুব ধীরে সুস্থে কাজ করতাম। এবং অনুপ সিং এমন একজন ডিরেক্টর যে কখনোই তাড়া দিত না, অসম্ভব উৎসাহ দিত এবং বলছে, অর্ঘ্য, ইউ টেক ইউর টাইম টু ডু ইট। এবং আমাদের প্রচুর আনন্দ করে কাজ করতাম, এবং আনন্দ করে কাজ করতাম কেন, ওর অসাধারণ অসাধারণ ভিজুয়াল ছিল ছবিটাতে, এবং এক দুর্দান্ত সব সেন্স অফ কম্পোজিশন ছিল, ভিজুয়াল কম্পোজিশন, সেই কোরিওগ্রাফি ছিল, ক্যারেক্টার্স কোরিওগ্রাফি, সেগুলো আমাকে খুব এক্সাইট করেছিল। এবং আমাকে একটা, আমি যে একটা অন্য ধরনের ছবিতে কাজ করছি এবং আমার যে এডিটিং প্যাটার্নটাও যে অন্য ধরনের হবে, সেখানে অনেক মুভমেন্টে এডিট করেছিলাম যেগুলো চট করে করতে পারতাম না। কাজ করতে এসে যেটা হয়েছিল যে মূলত আই ওয়াজ এডিটিং ডায়ালগ সিকোয়েন্সেস মোস্টলি। পেশাগত জীবনে আমি ডায়ালগ সিকোয়েন্স নিয়েই কাজ করতাম। এখানে ডায়ালগ থাকলেও আমি বলবো না যে আমি ডায়ালগ সিকোয়েন্স এডিট করছি, বরঞ্চ এটার মধ্যে একটা অদ্ভুত ধরনের মিক্সচার অফ ডায়ালগস এবং ল্যাক অফ ডায়ালগস, ভিজুয়ালস, এই সব কিছু মিলেমিশে একটা দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স তৈরি হয়েছিল। ঋতুর সঙ্গে আমার অনেকগুলো কাজ। ওর প্রথম দুটো ছবি ওই হীরের আংটি এবং 19 এপ্রিল বাদ দিয়ে আর যে কটা ছবি করেছে, এবং অন্যান্য আর যা কাজ করেছে, বিজ্ঞাপন বলো, কর্পোরেট ফিল্ম বলো, সেগুলো আমি কাজ করেছি। আহ, আমার ওর সঙ্গে প্রথম কাজ হচ্ছে একটা বিজ্ঞাপনের ছবি। আহ, সেই বিজ্ঞাপনে হচ্ছে রূপা আন্ডার গার্মেন্টস, সেই বিজ্ঞাপনের ছবিটাতে কাজ করেছিলাম। তাতে ঋতুরই স্ক্রিপ্ট ছিল, ঋতুরই সব ছিল। আহ, এবং ওটাতে বোধহয় ক্যামেরা করেছিল ঋতু, সুনির্মল মজুমদার বোধহয় ক্যামেরা করেছিল, যে 19 এপ্রিলে ক্যামেরা করে। তা ওই কাজটা করার পর ঋতু সামহাউ পর পর কাজ দিতে থাকে। এবং ওই কাজের এক্সপিরিয়েন্সটা খুব ইন্টারেস্টিং ছিল। যখন কল টাইম ছিল, মানে এডিট টাইম ছিল সকাল 9টায় বোধহয় এডিট টাইম ছিল, আমি এডিটিং স্পটে পৌঁছই প্রায় দুপুর 12টার সময়। তার একটাই কারণ ছিল, তার আগে যে কাজটা করছিলাম ওভারনাইট, সেটা তখনও শেষ হয়নি। যার জন্য ঋতু প্রচন্ড রেগে গেছিল আমার ওপর, মানে বলেছিল, তুই যে আসতে পারবি না সেটা ফোন করে জানাতে অসুবিধা কোথায়, যতবারই বলা হচ্ছে তুই বলছি এই আসছি ইত্যাদি বলে প্রচন্ড আমাকে বকাঝকা করেছিল। তারপর বলে, চল এডিট করতে চল। তো তারপরে ব্যাপারটা খুবই মসৃণ হয়ে যায়, তারপরে এডিট টেডিট দেখে ও খুশি টুশি হয়। এবং পরবর্তীকালে আরো যেসব কাজ হয় নানা রকম, তখন অত ছবির কাজ হয়নি, তখন নানা রকম কর্পোরেট ফিল্মের কাজ এবং আরো কিছু ছোটখাটো বিজ্ঞাপনের কাজ, এগুলোই মূলত করতাম। বোরোলির বিজ্ঞাপন এবং আরো কি সব নানা রকম হয়েছিল। তা
সেই করতে করতে দহন এবং তার পরবর্তীকালে আরো অনেক কাজ। তাতে ঋতু একটা জিনিস বলেছিল, দেখ তোরা ফিল্ম ইনস্টিটিউটে যেসব ছবি দেখে তোরা ফিল্ম শিক্ষা লাভ করেছিস এবং যেসব ধরনের ছবিকে তোরা মনে করিস এগুলোই আদর্শ ছবি, আমি ওরকম জীবনে বানাতে পারবো না। সুতরাং ডোন্ট এক্সপেক্ট দ্যাট ফ্রম মি অ্যাট অল। আমি এক ধরনের ছবি বানাই, আই এম কমফোর্টেবল উইথ মেকিং ডায়ালগ বেসড ফিল্ম। আমি ওই ধরনেরই বানাবো, ওখানেই তোকে মানিয়ে নিতে হবে এবং তার মধ্যেই তোকে বার করতে হবে তুই কি ধরনের এডিটিং এর নানা রকম প্যাচ পয়জার দেখাতে পারিস এবং খুব একটা যে দেখাতে পারবি বলে আমার মনে হয় না। সুতরাং স্টে হ্যাপি উইথ হোয়াট এভার আই এম গিভিং ইউ, এটা স্পষ্ট বলে দিয়েছিল। তবুও ওর একটা জিনিস ইন্টারেস্টিং হতো, ও একটা অসাধারণ স্ক্রিপ্ট রিডিং সেশন হতো যেখানে ঋতু স্ক্রিপ্টটা পড়ে শোনাতো। সেটা অনেক সময় আমরা ঠাট্টা করে বলতাম স্ক্রিপ্ট রিডিংটা ইজ মাচ বেটার দ্যান দ্য অ্যাকচুয়াল ফিল্ম। খুব সুন্দর একটা এক্সপোজিশন হতো আমরা আমাদের স্ক্রিপ্টের প্রতি এবং তাতে আমরা স্পষ্ট বুঝতে পারতাম যে ছবিটা কি হতে চলেছে। সেই সেশনটার পর যখন হাতে রাশেসগুলো পেতাম, আমার কোথাও একটা মিলিয়ে দেখার টেন্ডেন্সি থাকতো যে ঋতু তো স্ক্রিপ্ট বলার সময় এরকম করে বলেছে, কই এখানে তো অ্যাক্টিংটা তো এরকম হচ্ছে না, এখানে তো একটু অন্যরকম হচ্ছে। এখন এই ধরনের জিনিসগুলো হতো। ঋতুর ছবিতে ডায়ালগ যেমন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নিত, তেমনি অভিনয়, এবং ওর কাছে অভিনয়টা অসম্ভব একটা ইম্পর্টেন্ট জায়গা। অভিনয়টা ওর কাছে একদম প্যারামাউন্ট ইম্পর্টেন্স। সুতরাং সেইটা তুলে ধরা অ্যাজ এন এডিটার আমার কাছে খুব একটা প্রাথমিক কর্তব্য বলে মনে হতো। ও যে এডিট করতে গিয়ে এমন না হয় যে অভিনয়টায় মাঠে মারা গেল, যে অভিনয়টা পুরো কেচে গেল, কারণ ওর ছবিতে অভিনয় দারুণ ভালো থাকতো। যারা অভিনয় করতে পারতো না সেরকম আমাদের মনে হতো যে এই অভিনেতা বা এই অভিনেত্রী অতটা ভালো অভিনয় করতে পারে না, ঋতুর ছবিতে এসে কিন্তু তাদের অভিনয় সাংঘাতিকভাবে ভালো হতো। সেটা একটা আশ্চর্য গুণ ছিল। ঋতু প্রথম দিকে এডিটিং রুমে আসলেও পরবর্তীকালে খুব একটা এডিটিং রুম ঘেঁষতো না, বরঞ্চ ফোন করে করে জেনে নিত এই সিকোয়েন্সটা কিভাবে এডিট করেছিস, এখানে একটা মিড শট ছিল, তারপরে একটা ক্লোজ আপ ছিল, তারপরে একটা অমুক ছিল, এইটাতে গেছিস না একটু পাল্টেছিস, কারণ আমার কিন্তু না এক্সট্রা ডায়ালগ নেওয়া ছিল। তখন আমি যখন বলতাম না এইভাবে গেছি, আচ্ছা বেশ করেছিস, এটা কিরম হলো একদিন দেখে আসবো। ওই সে একদিন দেখে আসতো হয়তো, এবং সারাক্ষণ যে এডিট টেবিলে বসে আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে সেরকমও একদমই ছিল না। ও বলতো আমি শুটিং করে দিয়েছি, তুই তোর মতো করে এডিট কর, এডিট করে তারপর আমাকে একদিন কোনো সময় ডাকবি, আমি গিয়ে দেখে আসবো। পরবর্তীকালে যেটা হতো, যখন আমরা সেলুলয়েডে আর এডিট করতাম না, যখন আমরা ডিজিটাল প্রসেসে এডিট করতে শুরু করলাম, তখন করতাম পুরো জিনিস মানে যতখানি পারি এডিট করে সিন করে ডিভিডি ট্রান্সফার করে ওর বাড়িতে দেওয়া হতো। ও বাড়িতে ডিভিডিতে দেখতো, ডিভিডিতে দেখার পর আমাকে ফোনে জানাতো এই জায়গাটা এরম করলে পারতিস, এই জায়গাটা তমুক করলে পারতিস, এই জায়গাটা তমুক করে দেখ, এই জায়গাটা করিস না, এই সিনটা ফেলে দে, এখান থেকে এই শটটা বাদ দিয়ে দে। এখন এইসব করে আবার যখন দেখাতাম, ও তখন বলতো না আগের যেটা করেছিলি সেটা বেটার ছিল, এটা অতটা ভালো নয়, অমুক কর। এখন ডিজিটালি সুবিধে হচ্ছে যে ইউ ক্যান কিপ ভার্সনস। সেলুলয়েড হলে এটা মুশকিল হতো, কারণ একবার একটা জিনিস ভেঙে গেলে তখন আবার সেটা পুরনো অবস্থায় নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার হতো। সেরকম কখনো যদিও আমাদের হয়নি, কিন্তু ডিজিটালি যেহেতু আমরা ভার্সনস রাখতে পারতাম, আমাদের তখন এই ব্যাক অ্যান্ড ফোর্থ করা বা পুরনো এডিটে যাওয়া বা নতুন আরেক ধরনের কোনো একটা ভার্সন করা, আমার একটা ভার্সন, ঋতুর একটা ভার্সন, বা এরকম একটা কোনো ভার্সন ভার্সন তৈরি করে তখন দেখানো হতো যে এই সিনটার এই তিনটে রকমের ভার্সন হচ্ছে, নাও উইচ ওয়ান ডু ইউ প্রেফার। এইটা একটা খুব ইন্টারেস্টিং আমাদের মধ্যে এক্সারসাইজ হতো।